হাইকোর্টের এক এজলাস থেকে ধেয়ে এলো এক অমোঘ গর্জন। ক্ষমতার মসনদে সজোরে আঘাত হানলেন এক মেরুদণ্ডী বিচারপতি। দর্শক দেখতে পাচ্ছেন হাইকোর্ট চত্বরে শুভেন্দু অধিকারীর গাড়ি ঘেরাও করেছে সাধারণ জনগণ। শুভেন্দু অধিকারীকে নিষিদ্ধ করেছে হাইকোর্ট। এদিকে আজ কলকাতা হাইকোর্ট শুভেন্দু অধিকারীর ক্ষমতার উপর নিষেধাজ্ঞা দিয়েছে। পশ্চিমবঙ্গে আবারও নির্বাচন হবে। শুভেন্দু অধিকারীর শাস্তি হওয়াতে দংশলীলা চলছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। আমাদের পার্টি অফিস আমরা এলাম, কারুর মনে হয়েছে দিনের আলোয় আসা যায় না। আমাদের পার্টি অফিসে আমরা এসছি, খেলা শুরু করেছে, শেষ করবো আমরা। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, সেবাশ্রয় নিয়ে কড়া প্রশাসন। সেবাশ্রয়ের সঙ্গে কোন কোন আধিকারিক যুক্ত ছিলেন? রাজ্য পুলিশের থেকে রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের। স্বাস্থ্য ভবনের বার্তা, পুলিশি তদন্তে অভিযোগ প্রমাণ হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন শুধু একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, এলাকার গরিব মানুষের জিনিসপত্রের দাম কমানো বা বেকার ছেলেদের একটা চাকরির ব্যবস্থা করার চাইতেও কি একটা রাস্তার নাম বদলে ফেলা বেশি জরুরি? 21শে জুলাই সভা নিয়ে শুধু আদালত অবমাননার মামলাই নয়, সামনে এলো তৃণমূলের অন্তরের অস্বস্তিও। হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করতে রাজি কল্যাণ। তৃণমূল ভবন নিয়েও কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূলের মধ্যে শুরু হলো দড়ি টানাটানি। শুক্রবার সন্ধে তৃণমূল ভবনে পৌঁছে তার দখল নেয় ঋতব্রত শিবির। অসংখ্য ঘটনা নিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তুলপাড় পরিস্থিতি চলছে। আজকে দেখতে পারি শুভেন্দু অধিকারীর হাইকোর্টের মধ্যে শাস্তি হয় এবং বিপদের মুখে পড়ে। দর্শক শ্রোতা, আপনারা জানেন পশ্চিমবঙ্গের রাজনীতিগত নির্বাচনের পর থেকেই বিভিন্ন ঘটনা ঘটতেছে। গতকালকে রাতে তৃণমূলের ভবন তৃণমূলের আরেকটি দল দখল করেছিল এবং এইটাকে নিয়েও নতুন অনেক ষড়যন্ত্র সামনে আসে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর হাইকোর্টের অবস্থা এবং তার ক্ষমতা নিয়ে এই মুহূর্তে টানাপোড়েন চলছে। সব কিছুই উন্মোচন করব এবং যেই নিউজগুলো গোপন রাখা হয়েছে সেই নিউজগুলো উন্মোচন করব। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। ক্ষমতার দম্ভ যখন মগডালে আর সর্বোচ্চ আদালতের বিচার কক্ষেও যখন আপোষের হিমশীতল নিস্তব্ধতা, ঠিক তখনই বম্বে হাইকোর্টের এক এজলাস থেকে ধেয়ে এলো এক অমোঘ গর্জন। রাষ্ট্রযন্ত্রকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়ে এক বিচারপতি প্রশ্ন ছুড়ে দিলেন, দেশের মানুষকে সরকারের কেনা গোলাম? গণতন্ত্রের খোলসে যখন আধুনিক দাসত্ব চলছে, একটা নিছক মুর্দাবাদ স্লোগান দিলেই যখন নেমে আসছে নির্বাচনের খাড়া, ঠিক তখনই ক্ষমতার মসনদে সজোরে আঘাত হানলেন এক মেরুদণ্ডী বিচারপতি, জাস্টিস মাধব জয়াজিরাও জামদার। তিনি চোখে আঙুল দিয়ে পুলিশ এবং প্রশাসনকে মনে করিয়ে দিলেন, সরকার কারো প্রভু নয়, এই দেশের আসল মালিক আম জনতা। আজকের পর্ব মেরুদণ্ডহীনতার যুগে এক দমদার বিচারপতির নিঃশর্ত সাহসের গল্প বলবো একদম খোলাখুলি। নমস্কার, আমি মধুরিমা ভূমিকা, দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক, যেই সময় দাঁড়িয়ে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টকে অনেক সময় নীরব মনে হয়, ঠিক সেই সময়ই এক বিচারপতি যেন সরাসরি সরকারের বুকে কাঁপন ধরিয়ে দিলেন। বম্বে হাইকোর্টের বিচারপতি মাধব জয়াজিরাও জামদার বড়া এজলাসে তিনি এমন কিছু কথা বলেছেন যা শোনার পর হয়তো বাঘা বাঘা আইনজীবীদেরও শিরদাঁড়া কেঁপে উঠবে। কাকে বললেন তিনি এই কথা? খোদ মুম্বাইয়ের পুলিশ কমিশনারকে। সরাসরি হয়তো তিনি এই কথাটা বলেননি, তার বক্তব্যের মোড়কে রাষ্ট্রযন্ত্রের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন, দাসত্বের শৃঙ্খলে কি বাধা পড়েছে গণতন্ত্র? বড়া এজলাসে বিচারপতির এক প্রশ্নেই কি ক্ষমতার আস্ফালন কতটা নিস্তব্ধ হলো আমাদের তা জানা নেই, কারণ সরকারের তরফে কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি। বিচারপতি জামদার সরাসরি প্রশ্ন ছুড়ে দিলেন, হোয়াট ইজ দিস? আর অল সিটিজেন্স বিং মেড স্ল্যাভস অফ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট? দে ক্যান নট স্টেজ প্রটেস্ট, দে ক্যান নট অ্যাজিটেট। আপনারা কি দেশের নাগরিকদের সরকারের কেনা গোলাম ভেবেছেন? জনগণকে সরকারের দাস, প্রতিবাদ করা নাগরিকের অধিকার, তার জন্য তাদের উপর শাস্তির খাঁড়া ঝুলিয়ে দেওয়া হবে। সাধারণ মানুষকে রাস্তায় বসে ধর্ণা দিতে পারবেন না, সরকারের নীতির বিরোধিতা করতে পারবেন না। আর খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে কেউ যদি স্লোগান দেন, মুর্দাবাদ বলেন, তাতেই কি তাকে রাতারাতি এলাকা ছাড়া বা জেলা ছাড়া করে দিতে হবে? বম্বে হাইকোর্টের বিচারপতি মাধব জামদারের মতন একজন বরিষ্ঠ বিচারপতির ঘরে গতকাল চলছিল এক চাঞ্চল্যকর মামলার শুনানি। সোশ্যালিস্ট ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক শহীদ আহমেদ আব্দুল ওয়াহিদ চৌধুরীর শাস্তির মামলা শুনছিলেন বিচারপতি। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে সক্রিয়ভাবে মিছিল এবং ধর্ণার আয়োজন করে আসছিলেন শহীদ। নাগরিকত্ব সংশোধনী আইন এবং জ্ঞানপাপী মসজিদ সংক্রান্ত বিতর্কেও তিনি সদলে মায়ানগরীর রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। এই কারণে শহীদের বিরুদ্ধে 5টি এফআইআর হয় এবং তার ভিত্তিতে মুম্বাই পুলিশ তাকে 1 বছরের জন্য এলাকা ছাড়া হয়ে থাকার নির্দেশ দেয়।
সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দরজায় কড়া নাড়েন 49 বছরের শহীদ। নিজের দলের হয়ে গত বিধানসভার ভোটেও লড়েছিলেন তিনি। রাজনীতি করলে মানুষের অভাব অভিযোগে রাস্তায় নামতেই হয়, ধর্ণা অবস্থান করতে হয়। শহীদ সাহেবও করেছিলেন, আর সেখানেই তিনি স্লোগান তুলেছিলেন, বিজেপি সরকার মুর্দাবাদ, অমিত শাহ মুর্দাবাদ। ব্যাস, আর যায় কোথায়? পুলিশ কমিশনারের নির্দেশে মুম্বাই পুলিশ তড়িঘড়ি তার বিরুদ্ধে মামলা দায়ের করে, তাকে একেবারে জেলা ছাড়া করে দেওয়া হয়। এরপর মামলা গড়ায় হাইকোর্টে। শুনানি চলছিল ইংরেজিতে, কিন্তু বিচারপতি তার পর্যবেক্ষণে ক্ষুব্ধ হয়ে বললেন, পুলিশ আর পাবলিক সার্ভেন্টস, দে আর নট সার্ভেন্টস অফ দ্য চিফ মিনিস্টার অর দ্য প্রাইম মিনিস্টার। অর্থাৎ পুলিশ মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর চাকর নয়, তারা জনগণের সেবক। বিচারপতি বলেন, ইফ আ সিটিজেন ইজ প্রটেস্টিং against the government, that by itself cannot be a ground for externment। বিচারপতি ইংরেজিতে আর যা বললেন, সহজ ভাষায় তার অর্থ করলে দাঁড়ায়, হচ্ছেটা কি এসব? দেশের নাগরিকদের কি ভারত সরকারের দাসে পরিণত করা হচ্ছে? আপনারা কি তাদের কেনা গোলাম মনে করেন? মানুষ কি কোনো প্রতিবাদ করতে পারবে না? ধরুন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল, ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে প্রতিবাদ করলো, আর আপনারা অমনি তাদের উপর মামলা ঠুকে দেবেন। বিচারপতি কড়া ভাষায় প্রশাসনকে মনে করিয়ে দিলেন, এভরি সিটিজেন হ্যাজ আ ফান্ডামেন্টাল রাইট টু এক্সপ্রেস ডিসেন্ট অ্যান্ড টু প্রোটেস্ট পিসফুলি সাবজেক্ট টু ল। অর্থাৎ গণতন্ত্রের প্রতিবাদ করা নাগরিকদের সাংবিধানিক অধিকার। কোনো বিষয় অপছন্দ হলে মানুষ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতেই পারেন, কেউ তাদের আটকাতে পারে না। এরপর তিনি সৈয়দ সাহেবের প্রসঙ্গে আসেন, বলেন, আবেদনকারী তো শুধু স্লোগান দিয়েছেন, বলেছেন বিজেপি সরকার মুর্দাবাদ, অমিত শাহ মুর্দাবাদ। তো কি হয়েছে? একজন নাগরিক কেন স্লোগান দিতে পারবেন না? আর সামান্য একটা স্লোগানের জন্য কেন তাকে জেলা ছাড়া করার মতন চরম নির্দেশ দেওয়া হবে? মোদী বা অমিত শাহের কাজ নিয়ে, তাদের নীতি নিয়ে কারোর আপত্তি থাকতেই পারে, ক্ষোভ থাকতে পারে, কিন্তু তার জন্য কি মুর্দাবাদ বলা যাবে না? সবসময় কি শুধু তাদের নামে জিন্দাবাদই বলতে হবে? আর সামান্য একটা স্লোগান দেওয়ার অপরাধে একজন মানুষকে আপনি একেবারে জেলা ছাড়া করে দেবেন? এরপর তিনি যা বলেছেন তা শুনলে এই মানুষটিকে, এই বিচারপতিকে স্যালিউট করতে বাধ্য হবেন আপনি। আপনার মনে হবে আজকের দিনেও দেশে এমন সৎ, নির্ভীক এবং সত্যিই দেশের কথা ভাবেন এমন মানুষ তাহলে রয়েছেন। বিচারপতি জামদার এরপর এক হাত নিলেন মহারাষ্ট্র বিধানসভাকেও, কাঠগড়ায় দাঁড় করালেন জনপ্রতিনিধিদের। মনে করিয়ে দেন, মাত্র একদিন আগেই খাস মুম্বাই শহরে বৃষ্টিতে গাছ ভেঙে পড়ে 10 বছরের এক শিশুর অকাল মৃত্যু হয়েছে। এত মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেল, বিনা কারণে একটা তরতাজা প্রাণ শেষ হয়ে গেল। অথচ বিধানসভার নাকের ডগায় বসে জনপ্রতিনিধিরা কি আলোচনা করছেন? তারা ব্যস্ত দল বদল নিয়ে, কোন বিধায়ক কোন দলে গেলেন, স্পিকার কি করছেন, এই নিয়ে চলছে জমজমাট তর্ক বিতর্ক। বিচারপতি সরাসরি প্রশ্ন তোলেন, এসব কি হচ্ছে? বিধানসভা কি পুরোপুরি সংবিধানহীন হয়ে পড়েছে? মানুষের জীবনের চেয়ে একটা শিশুর করুণ মৃত্যুর চেয়ে সেখানে দল বদল আর ঘোড়া কেনা বেচার চর্চাই কি বেশি জরুরি? আপনাদের একটু লজ্জা করে না? সত্যি জাস্টিস জামদার, আপনাকে স্যালিউট। বিচারপতি স্পষ্ট করে বলেন, সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করা কোনো নাগরিককে এলাকা ছাড়া করার কারণ হতে পারে না। সেটা সংবিধান প্রদত্ত মত প্রকাশের স্বাধীনতা এবং মর্যাদার সঙ্গে বেঁচে থাকার মৌলিক অধিকারের উপরে আঘাত আনে। এই মামলার নিষ্পত্তি করে শহীদের বিরুদ্ধে এলাকা ছাড়া হওয়ার দুটো নির্দেশই জাস্টিস জামদার খারিজ করে দেন। তার লিখিত নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, আবেদনকারী তার নাগরিক দায়িত্ব পালন করতে গিয়ে ভারত সরকারের কিছু সিদ্ধান্তের বিরুদ্ধে মিছিল এবং ধর্ণার আয়োজন করেছেন। আমাদের পার্টি অফিস আমরা এলাম, কারুর মনে হয়েছে দিনের আলোয় আসা যায় না। আমাদের পার্টি অফিসে আমরা এসছি, খেলা শুরু করেছে, শেষ করব আমরা। তৃণমূল ভবন কার, কোন শিবিরের? কালীঘাট তৃণমূল না ঋতব্রত তৃণমূল? তা নিয়ে নাটকীয় দড়ি টানাটানি চলল শুক্রবার বিকেল থেকে রাত অবধি। গেটে তালা ঝোলালো ঋতব্রত তৃণমূল, গেটের পাশে ঝোলানো হলো নতুন ফ্লেক্স। তৃণমূল ভবনের বাইরে পৌঁছেও ঢুকতে পারল না কালীঘাট তৃণমূল। এর মধ্যে ঋতব্রত তৃণমূলের বিধায়ক আখরুজ্জামান দাবি করলেন, এই বাড়ির মালিকের সঙ্গে তাদের চুক্তি হয়ে গেছে। বাড়ির মালিক বলেছে এটা তৃণমূলের ভবন ছিল, তারা ঠিকভাবে তাদের যাবতীয় মালিকের সঙ্গে টেনেন্টের চুক্তি, তারা চুক্তি ঠিকভাবে মেনটেন করেনি। আমরা মালিককে বলেছি এটা আমাদের তৃণমূলের আবেগ, আমরা যে কোনো স্বার্থের বিনিময়ে আপনার চুক্তিকে আমরা রেগুলাইজ করব। যেমন গ্রাউন্ড ফ্লোরে যেখানে কথা বলছি, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর সমস্ত কিছু মালিক আমাদের সঙ্গে সমস্ত চুক্তিবদ্ধ হয়েছে। একটা এগ্রিমেন্ট অক্টোবর 27, 2027 পর্যন্ত এক্সিস্ট করছে, তার মাঝখানে আর একটা এগ্রিমেন্ট করা যায় নাকি? আর আমরা এখানে রয়েছি, আমাদের অফিস এখানে চলছে, উইদাউট ডিউ প্রসেস অফ ল আমাদেরকে বলে দেওয়া যায় নাকি যে আমরা এখান থেকে বেরিয়ে যাব? যে যা খুশি করলে হবে নাকি? আইন তো আইনের মতো।
বাইপাসের ধারে এই বাড়িটি গত কয়েক বছর ধরে তৃণমূল ভবন নামে পরিচিত। এটি একসময় একটি হোটেল ছিল, যার মালিক মডার্ন ডেকোরেটরসের মন্টু সাহা। তার ও তার ছেলের দাবি, করোনার সময় হোটেলটি বন্ধ হয়ে যায়। সেই সময় 1 বছরের জন্য এই বাড়িটি ভাড়া নেয় তৃণমূল। 2022 থেকে 2023 এই 1 বছরের জন্য চুক্তি হয়। বলা হয় নতুন তৃণমূল ভবন তৈরি হয়ে গেলেই এই বাড়িটি তারা ছেড়ে দেবেন। পরে সেই চুক্তির মেয়াদ বাড়ে 2025 সাল পর্যন্ত। তারপর প্রায় 1.5 বছর কেটে গেলেও বাড়ি ফেরত মেলেনি বলে দাবি মালিক পক্ষের। দিদিকে বললাম এই ব্যাপার তো কী করি, দেখো আমি দেখছি। সন্ধ্যেবেলা আমাকে বললো যে ঠিক আছে, তুমি আমরা জুলাইয়ের মধ্যে খালি করে দিই। গত মাসের 20 তারিখ তৃণমূল ভবনের থেকে সাইনবোর্ডও খুলে ফেলে মালিকপক্ষ। এবার কার্যত সেই অফিসের দখল নিয়ে নিল ঋতব্রত তৃণমূল। সেই সঙ্গে পরবর্তী পরিকল্পনার কথাও জানিয়েছে তারা। আমরা অফিসটা রিনোভেশন করব, 2 দিনের মধ্যে আমরা রেগুলার, যেহেতু সব সেটআপটা করতে হবে, সেহেতু আমরা 2 দিনের মধ্যে রেগুলার অফিসে বসবো। আমরা অরিজিনাল তৃণমূল নির্বাচন কমিশন আমাদের ফুল বেঞ্চের সঙ্গে মিট করেছে। এরপরে কিছু বলার থাকে আপনার? ক্রিমিনাল ট্রেসপাস, পুরো গুন্ডাগিরি হচ্ছে, ইজ এ কেস অফ ক্রিমিনাল ট্রেসপাস। ওরা তো ইলেকশন কমিশনার যে বলেছে রাজডাঙ্গাতে ওদের অফিস, তো ওখানে কি করতে গেছে? শুক্রবার রাতে প্রগতি ময়দান থানায় যান কালীঘাট তৃণমূল শিবিরের কুণাল ঘোষ, বৈশ্বনর চট্টোপাধ্যায়রা। এই টানাপোড়েনের জল এরপর আর কত দূর গড়ায় সেটাই দেখা। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন শুধু একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। এলাকার গরিব মানুষের জিনিসপত্রের দাম কমানো বা বেকার ছেলেদের একটা চাকরির ব্যবস্থা করার চাইতেও কি একটা রাস্তার নাম বদলে ফেলা বেশি জরুরি? নাকি আসল বড় বড় সমস্যাগুলো থেকে সবার চোখ ঘুরিয়ে দিতেই এই নাম বদলানোর নতুন খেলা শুরু হয়েছে? ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার ভেতরে বাজেট মিটিংয়ের মধ্যে যে তুমুল কাণ্ড ঘটে গেল তা এক কথায় দেখার মতো। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর বিরোধী দলের নেতারা যেভাবে ক্ষেপে উঠলেন আর রীতিমতো মারামারি আর হাতাহাতির অবস্থা তৈরি হলো, তা দেখে পুরো দেশের মানুষ আজ অবাক। একটা রাস্তার নাম বদলাতে গিয়ে সরকার কিভাবে নিজের পাতা ফাঁদে আটকে গেল, আজকে সে আসল সত্যিটাই আপনাদের সামনে একদম সোজা বাংলায় খোলাসা করব। বিধানসভার ভেতর সেদিন যা ঘটেছে তা কিন্তু এক কথায় রীতিমতো যুদ্ধ লেগে যাওয়ার মতো অবস্থা। মিটিংয়ের ভেতরে ধস্তাধস্তি, চিৎকার, চেঁচামেচি আর তুমুল গণ্ডগোলের কারণে শেষ পর্যন্ত সব কাজ বন্ধ করে দিতে বাধ্য হন বড় কর্তা। এমনকি বিরোধী দলের কিছু লোক ক্ষোভে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলাও করে বসে। চারিদিক থেকে ডিম ছোড়াছুড়ি পর্যন্ত হয়েছে বলেও শোনা যায়। এই বাংলার একটা নিজস্ব নিয়ম কানুন আর সংস্কৃতি আছে, যা হাজার হাজার বছর ধরে চলে আসছে। সেখানে হঠাৎ করে এসে ক্ষমতার জোরে কোনো উগ্র নিয়ম চাপিয়ে দিতে গেলে মানুষ যে কতটা ক্ষেপে যেতে পারে, এই ঘটনাই তার সবচাইতে বড় প্রমাণ। ঘটনার আসল শুরু খুব বেশি দিন আগের না। গত 20শে জুন কলকাতা পৌরসভা হুট করে একটা বড় সিদ্ধান্ত নিয়ে বসে। কলকাতার বুকে প্রায় 93 বছর দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক সোহরাওয়ার্দী এভিনিউ নামটা রীতিমতো মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। ঘোষণা করা হয় পার্ক সার্কাস এলাকায় এই নাম করা রাস্তার নতুন নাম হবে গোপাল মুখার্জি রোড। এই সিদ্ধান্ত পাশ হওয়ার ঠিক পরদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইন্টারনেটে বুক ফুলিয়ে খুব গর্বের সঙ্গে লেখেন, এতদিনে নাকি একটা ঐতিহাসিক ভুল সংশোধন করা হলো। কিন্তু সাধারণ মানুষ আর ইতিহাস জানা লোকেরা খাতা কলম নিয়ে হিসেব করতে বসলেন। তখনই বেরিয়ে এলো আসল গোপন রহস্য। সরকার যাকে ভুল সংশোধন বলছে সেটা আসলে একটা মস্ত বড় নতুন ভুল নাকি সস্তা রাজনীতি, তা নিয়ে এখন চারিদিকে তোলপাড় চলছে। দাবি করা হচ্ছে এই রাস্তাটি নাকি অবিভক্ত বাংলার শেষ প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামেই ছিল। আর এই হোসেন শহীদ সোহরাওয়ার্দীর বিরুদ্ধে 1946 সালে কলকাতার দাঙ্গার মতো জড়িত থাকার একটা বড় অভিযোগ রয়েছে। তাই স্বাধীন ভারতের বুকে এমন একজন মানুষের নামে কোনো রাস্তা থাকতে পারে না। শুনতে যুক্তিটা খুব দারুণ মনে হলেও এখানে বড় নেতারা খেয়ে গেছেন মস্ত বড় এক আছাড়। ইতিহাস ঘেটে দেখা যায় এই সোহরাওয়ার্দী এভিনিউ নামের পেছনে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কোনো হাতই ছিল না। রাস্তাটির নামকরণ হয়েছিল আসলে স্যার হাসান সোহরাওয়ার্দীর নামে। তিনি কে ছিলেন জানেন? তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ভাইস চ্যান্সেলর, একজন নামকরা ডাক্তার এবং বড় নামী মানুষ। 1933 সালের এপ্রিল মাসে সরকারি খাতায় এই নাম লেখা হয়েছিল।
অথচ হোসেন শহীদ সোহরাওয়ার্দী বাংলার প্রধানমন্ত্রী হয়েছিলেন তারও পুরো ১৩ বছর পর ১৯৪৬ সালে। সম্পর্কে এই দুই সোহরাওয়ার্দী ছিলেন আসলে চাচা। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে কথা হয় এবং পশ্চিমবঙ্গের মধ্যে যে অসংখ্য ঘটনা ঘটতেছে এইগুলো নিয়ে কথা হয়। এই বিষয়গুলো থেকে এবং পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।